হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম অর্ক স্টুডিওতে জানাচ্ছি সকলকে স্বাগত। তো আজকে আরেকটি জম্পেশ ভূতের গল্প নিয়ে আসলাম। তো চলুন গল্পটা শুরু করা যাক। কলেজে পড়ার সময় থাকতাম বংশীনগর বলে একটা পাড়ায়। গৃহস্থ লোকেদের এলাকায় আমাদের মতো অশালীনদের জায়গা পাওয়াটাই এক আশ্চর্য ঘটনা। সেই আশ্চর্য ঘটনা সম্ভব হয়েছিল আমাদের বাড়িওলি ভালো মানুষ পাটকর আন্টির দৌলতে। পুজোর ছুটিতে বাড়িতে আনন্দ করে আবার পড়াশোনার জগতে ফিরে যাওয়ার সময় কষ্টগুলো মাথার আশেপাশে বড্ড ঘুরপাক খেত। নিজের আকাশ নিঃশ্বাস ছেড়ে যাওয়ার কষ্ট। ডিসেম্বরের শেষ প্রান্তে এসে শহরের সীমান্তে ঘাপটি মেরে থাকা শীতটা দিনের শেষে রোদ কমতে আস্তে আস্তে চুপি চুপি সারা শহরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। পাড়ায় বাড়িগুলোতে শব্দ আর আলো রাত বাড়তেই আস্তে আস্তে কমে যেতে লাগলো। আমাদের বাড়ির মালকিন পাটকর আন্টি সদর দরজা রাত 10টায় বন্ধ করা শুরু করে দিলেন। কলেজ থেকে বেরিয়ে চা খেয়ে প্রচুর গেজিয়ে আর নানা রকম দেশোদ্ধার করে প্রায় কাঁপতে কাঁপতে আমরা যখন বাড়ি ফিরতাম তখন প্রায় মধ্যরাত। শীতল শীতে গুটিয়ে থাকা কুকুরগুলো আর ঝিঝির বাজনা ছাড়া আমাদের জন্য পাড়ায় আর বিশেষ কেউই জেগে থাকতো না। কুকুরগুলো ততদিনে আমাদের মতো অর্বাচীনদের পাত্তা দেওয়াই বন্ধ করে দিয়েছিল। মেহতাদের অট্টালিকার সামনে থেকেই বাঁক নিয়েছিল রাস্তাটা আমাদের বাড়ির দিকে। ওই বাঁকের মুখে কুকুরমণ্ডলে অতিক্রম করলেই বাঁদিকে একটা মস্ত বড় বটগাছ। স্টিলাইটটাকে ঢেকে দিয়ে একটা মায়াময় জগৎ তৈরি করে 100 বছরের পুরনো বৃক্ষরাজ। এক শনিবারের রাতে আমি আর পাণ্ডে দেখতে পেলাম সেই চোখ জোড়া বিস্ফোরিত অবাক চোখ দুটো গাছে ফাঁক দিয়ে একদৃষ্টে তাকিয়েছিল আমাদের দিকে। দুই বন্ধু হাতে হাত দিয়ে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম শীতেও আবার শীত লাগতে পারে। নিস্তব্ধতা ভেঙে দিয়ে এক ধেড়ে ছুটে টাইপের কিছু চিকচিক আওয়াজ তুলে আমাদের সামনে দিয়ে এক দূরে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। চোখ থেকে ওই চোখ দুটোকে সরাতে পারছিলাম না। চুপচাপ রুটি খেয়ে এক বোতল জল নিয়ে কম্বলের নিচে বসলাম। পাণ্ডে গেল পাশের ঘরে অন্য বন্ধুদের সাথে সিগারেট টানতে। অনেক রকম ভুলভাল গল্পের বই পড়ে আর শুনে তখন প্রাণে খুব ইচ্ছে হতো আমিও লিখব। পাশে রাখা নোটসের কাগজ আর কলম তুলে হাবিজাবি লিখতে থাকলাম অল্প সময় পেলেই। আস্তে আস্তে হাত বের করলাম কম্বলের নিচ থেকে, টেনে নিলাম একটু দূরে রাখা কিছু কাগজ আর কলম। কেমন মনে হলো আজ রাতে একটা ভূতের গল্প লেখার চেষ্টা করি। কম্বল মুড়ি দিয়ে বসলাম, হাত ধরা কলম। রাত প্রায় 1:30টা। মাথায় অনেকক্ষণ ধরে একটা চিন্তা ঘুরঘুর করছিল। লিখব বলে খাতায় কলম ঠেকাতেই একটা ফ্যাস ফেসে আওয়াজ মারাঠিতে বলে উঠল, একটা সত্যি ঘটনা লিখে দে না। আমার নিজের লোক ছিল ওই ঘরে, কাগজে দিবি আমার নাম। চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখি কোথাও কিছু নেই। জিভটা কেমন অসাড়, নিজেকে আপ্রাণ বলছিলাম, চিৎকার করে পাণ্ডেকে ডাকি। মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছিলাম না। কষ্টে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কফটা। শিরদাঁড়ায় একটা ব্যথা আর একটা গা ছমছম, বাকিটা মনে নেই। সকালে পাণ্ডেরা ডেকে তুলল আমাকে। সকালে উঠে দেখি কিছু উদ্বিগ্ন মুখ আমার চারিপাশে। মাথার পাশে একটা কাগজ আর খোলা কলম, তাতে লেখা মহাদেব দেশমুখ। লেখাটা অনেকটা আমারই মতো। চা খেয়ে ধাতস্থ হয়ে সোজা গেলাম দোতলায় আন্টির ঘরে। আমার সাথে পাণ্ডে আর অমিতাভ। ওনাকে ঘটনাটার নামটা বলতেই মুখের নরম হাসি ভাবটা পাল্টে গিয়ে কেমন শক্ত হয়ে উঠল চোয়াল। ব্যঙ্গের হাসিতে মুখ ভরিয়ে আমাদের বলে চললেন, ওইটা ছিল তোমাদের আঙ্কেলের নাম। আমি ওনার পদবি ব্যবহার করি না। প্রায় বছর 13 আগে এই বাড়ি তৈরির সময় এক মদ্যপ রাজমিস্ত্রির সুন্দরী স্ত্রীর উলঙ্গ মৃতদেহ একতলার ঘরটায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল আমার পরিচিত একটা নতুন রুমাল। আর তার একদিন পরেই দেশমুখকেও এই একই ঘরে একইভাবে মৃত পাওয়া যায়। কে বা কারা নৃশংসভাবে খুন করেছিল তাকে। আন্টির বৃদ্ধা শাশুড়ি হঠাৎ গলার আওয়াজ উঁচুতে তুলে বলে উঠলেন। ওর মরা চোখ দুটো অবাক হয়ে বেরিয়ে আসছিল বাবা। দেখে মনে হচ্ছিল
কোনো খুব চেনা, একেবারেই নিজের কেউই মেরে ফেলেছে আমার ছেলেটাকে। তারপরেই নিজের ছেলের বউয়ের দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে যান বৃদ্ধা। আন্টির মুখের দিকে তাকিয়ে অবাক লাগছিল আমাদের। কষ্টের নয়, কোনো এক প্রচণ্ড রাগে থমথম করছিল সেই মুখটা। আমাদের বলে উঠলেন, এইসব কাউকে বলার দরকার নেই, যা হয়েছে হয়েছে। তোমরা এসো এখন, আমার অনেক কাজ আছে, পরে আবার এসো। যাও এখন পড়াশোনা করো। কাগজের সেই লেখাটা নিচে এসে আর খুঁজে পাইনি আমরা কেউই। শুনেছিলাম ওই খুনের ঘটনার পর বাড়ি তৈরি কাজ নাকি বছর 3 বন্ধ ছিল, আর জোড়া খুনের ফাইল বন্ধ হয় তারও বছর 2 পরে। তো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তো